বাজেট শব্দটা শুনলেই কেমন যেন ভারী ভারী লাগে, তাই না? মনে হয় কত জটিল সব হিসেব নিকাশ। চলুন আজ আমরা ভারতীয় ইউনিয়ন বাজেটের এই পুরো বিষয়টা একদম সহজ করে বুঝি। বাজেট মানে কি শুধুই কিছু শুকনো সংখ্যা আর কঠিন সব হিসেব? একদমই না। এর পিছনে লুকিয়ে আছে অনেক বছরের ঐতিহ্য আর কিছু বেশ মজার গল্প। যেমন ধরুন, পুরো বাজেট তৈরির প্রক্রিয়াটাই শুরু হয় একটা মিষ্টিমুখের অনুষ্ঠান দিয়ে। নামটা কি জানেন? হালুয়া সেরিমানি। আচ্ছা, এই গল্পে আমরা একটু পরে আসছি। তো একদম শুরু থেকে শুরু করা যাক। এই যে আমরা কথায় কথায় বাজেট বলি, শব্দটা এলো কোথা থেকে? এর আসল উৎস হল একটা ফরাসি শব্দ বুগেট, যার মানে একটা ছোট চামড়ার ব্যাগ বা ব্রিফকেস। ভাবুন তো, আগেকার দিনে অর্থমন্ত্রীরা ঠিক এই রকম একটা ব্রিফকেসেই করে বাজেটের সব গোপন কাগজপত্র নিয়ে সংসদে যেতেন, আর সেখান থেকেই নামটা হয়ে গেল বাজেট। অবশ্যই সময়ের সাথে সাথে বাজেট পেশ করার এই প্রথাতেও অনেক পরিবর্তন এসেছে। একেবারে শুরুতে মানে 1860 সালে ব্রিটিশ আমলে জেমস উইলসন প্রথম বাজেটটা পেশ করেন। তারপর এলো 1947 সাল, স্বাধীন ভারত পেল তার প্রথম বাজেট। আর যদি একদম হালের বদলের কথা বলি, তাহলে 2017 সালটা খুব গুরুত্বপূর্ণ। সে বছর থেকেই কিন্তু রেল বাজেট আর আলাদা করে পেশ করা হয় না, ওটা ইউনিয়ন বাজেটের সাথেই জুড়ে গেছে। আর বাজেট পেশের দিনটাও ফেব্রুয়ারির শেষ থেকে এগিয়ে এনে 1 ফেব্রুয়ারি করা হয়েছে। আচ্ছা, একটা মজার ব্যাপার বলি। আমরা তো সারাক্ষণ বাজেট বাজেট করি, কিন্তু আমাদের সংবিধান মানে দেশের সর্বোচ্চ যে আইন, সেখানে কি বাজেট শব্দটা লেখা আছে? কি মনে হয়? চলুন উত্তরটা খুঁজে বের করা যাক। আর এখানেই আসল ব্যাপারটা। আমাদের সংবিধানে বাজেট বলে আসলে কোনো শব্দই নেই। অবাক হলেন? হ্যাঁ, এর সরকারি নাম হল বার্ষিক আর্থিক বিবরণী, বা ইংরেজিতে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর এই কথাটা লেখা আছে সংবিধানের 112 নম্বর ধারায়। তাহলে এই যে কঠিন নামটা বার্ষিক আর্থিক বিবরণী, এর মানেটা আসলে কি? একদম সহজ করে যদি বলি, এটার কিছুই না, একটা দেশের এক বছরের আয় আর খরচের হিসেব। অনেকটা আমাদের নিজেদের মাসের বাজারের হিসেবের মতো, তাই না? শুধু স্কেলটা অনেক অনেক বড়। তো এই বিশাল হিসেবটাকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। খুবই সহজ। এক, প্রাপ্তি বা সরকারের আয়, মানে টাকাটা আসছে কোথা থেকে। আর দুই, ব্যয়, মানে সেই টাকাটা কোথায় খরচ করা হবে। চলুন প্রথমে আয়ের দিকটা একটু তলিয়ে দেখা যাক। দেখুন, এই ছবিটা কিন্তু খুব জরুরি। এখান থেকেই বোঝা যায় দেশের অর্থনীতির চাকাটা কিভাবে ঘোরে। সরকারের টাকা আসছে মূলত আয়কর, কর্পোরেশন ট্যাক্স আর জিএসটি থেকে। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন? আয়ের সবচেয়ে বড় অংশ, প্রায় 24% আসছে ধার করে বা ঋণ নিয়ে। এর মানেটা কি? এর মানে হলো আজকের খরচ চালানোর জন্য ভবিষ্যতের উপর ভরসা করতে হচ্ছে, কারণ এই ধার তো একদিন সুদ সমেত ফেরত দিতে হবে, তাই না? আর সেটা অর্থনীতির উপর একটা চাপ তৈরি করে। বেশ, আয়ের কথা তো হলো, এবার খরচের দিকে তাকানো যাক। সরকারি খরচকেও মোটা দাগে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো রাজস্ব ব্যয় বা রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা হলো সরকারের দৈনন্দিন খরচ, যেমন ধরুন সরকারি কর্মীদের মাইনে, পেনশন, বিভিন্ন ভর্তুকি। আর দ্বিতীয়টা হলো মূলধনী ব্যয় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এটা হলো ভবিষ্যতের জন্য বিনিয়োগ, মানে নতুন রাস্তা বানানো, নতুন ব্রিজ তৈরি করা, বড় বড় কারখানা গড়া, এইসব আর কি, যেগুলো থেকে ভবিষ্যতে দেশের আয় বাড়বে। আচ্ছা, মনে আছে তো একদম শুরুতে একটা মিষ্টি অনুষ্ঠানের কথা বলেছিলাম? এই হলো সেই হালুয়া সেরিমানি। বাজেট যখন ফাইনাল হয়ে ছাপতে যায়, তার ঠিক আগে নর্থ ব্লকের বেসমেন্টে অর্থমন্ত্রী নিজে সবাইকে হালুয়া খাওয়ান। এর পেছনের কারণটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এই অনুষ্ঠানের পর থেকেই বাজেট পেশ না হওয়া পর্যন্ত এর সাথে জড়িত সব অফিসার আর কর্মীরা বাইরের জগৎ থেকে একদম আলাদা হয়ে যান। মানে একটা লকডাউন পিরিয়ড। কেন? যাতে বাজেটের কোনো তথ্য বাইরে ফাঁস না হয়ে যায়। আসল উদ্দেশ্যটাই হলো গোপনীয়তা রক্ষা করা। বাজেট তো তৈরি হলো, কিন্তু এখানেই কাজ শেষ নয়। আসল পরীক্ষা তো এবার শুরু হবে সংসদে। এর যাত্রাপথটা কিন্তু বেশ লম্বা আর কয়েকটা ধাপ পেরোতে হয়। প্রথমে অর্থমন্ত্রী লোকসভায় বাজেট পেশ করেন, তারপর সেটা নিয়ে সাধারণ আলোচনা হয়। এরপরে বিভিন্ন সংসদীয় কমিটি বাজেটের প্রত্যেকটা খরচের দাবিকে একেবারে চুলচেরা বিশ্লেষণ করে। শেষে ভোটাভুটি হয় এবং দুটো খুব গুরুত্বপূর্ণ বিল, অ্যাপ্রোপ্রিয়েশন বিল আর ফিনান্স বিল পাশ করাতে হয়। এই পুরো প্রক্রিয়া শেষ হলেই বাজেটটা দেশের আইনে পরিণত হয়। তো থিওরি তো অনেক হলো, চলুন এবার সরাসরি কিছু সংখ্যায় ডুব দেয়া যাক। আমরা 2026-27 অর্থবর্ষের বাজেটের কিছু হাইলাইটস দেখব। এই সংখ্যাগুলো দেখলেই কিন্তু দেশের আর্থিক পরিকল্পনার একটা পরিষ্কার ছবি পাওয়া যাবে। এই সংখ্যাটা দেখুন একবার, 26.2 লক্ষ কোটি টাকা। ভাবা যায়?
এই বিপুল টাকাটা কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে দেবে তাদের নিজেদের এলাকার উন্নয়নের জন্য। আমাদের দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, মানে কেন্দ্র আর রাজ্যের মধ্যে যে সম্পর্ক, এটা তারই একটা বিরাট উদাহরণ। এরপর আসা যাক এই সংখ্যাটায়, 12.2 লক্ষ কোটি টাকা। এটাও কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ। মনে আছে তো মূলধনী ব্যয়ের কথা বলেছিলাম? হ্যাঁ, এটা হলো সেই ভবিষ্যতের জন্য বিনিয়োগ। এই টাকাটা খরচ হবে দেশের পরিকাঠামো গড়তে, নতুন রাস্তা, নতুন রেল লাইন, নতুন প্রযুক্তি, এই সব কিছুতে। সোজা কথায় দেশের আর্থিক উন্নতির চাকায় গতি আনতেই এই বিনিয়োগ। তাহলে প্রশ্ন হল, সরকার সবচেয়ে বেশি টাকা খরচ করছে কোথায়? এই তালিকাটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সবথেকে বেশি বরাদ্দ পরিবহন খাতে, প্রায় 6 লক্ষ কোটি টাকার কাছাকাছি। ঠিক তার পরেই আছে দেশের সুরক্ষা মানে প্রতিরক্ষা খাত। এরপর আসছে গ্রামীণ উন্নয়ন আর স্বরাষ্ট্র মন্ত্রকের খরচ। অর্থাৎ এইগুলোই হলো সরকারের টপ প্রায়োরিটি। শুধু কোন খাতে কত টাকা তাই নয়, বাজেটে কিছু নির্দিষ্ট নতুন উদ্যোগের কথাও বলা হয়েছে। যেমন ধরুন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন 2.0, মানে দেশেই সেমিকন্ডাক্টর চিপ তৈরির চেষ্টা। আবার ওষুধ গবেষণার জন্য বায়োফার্মা শক্তি বলে একটা নতুন প্রোগ্রাম। টায়ার 2 আর টায়ার 3 শহরগুলোর পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। আর তার সাথে আছে দেশজুড়ে 7টা হাই স্পিড রেল করিডোর বানানোর বিশাল পরিকল্পনা। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? বাজেট কিন্তু শুধু আয় আর ব্যয়ের একটা খাতা নয়, এটা আসলে একটা আয়নার মতো, যেখানে একটা দেশের অগ্রাধিকারের ছবিটা ফুটে ওঠে। টাকাটা কোন দিকে যাচ্ছে সেটা দেখেই বোঝা যায় যে সরকার কোন বিষয়গুলোকে সামনে রেখে এগোতে চাইছে। এই সংখ্যাগুলো, এই পরিকল্পনাগুলো ভবিষ্যতের ভারত কেমন হবে তার একটা ইঙ্গিত তো দিয়েই যায়, তাই না? আর এই নিয়ে ভাবার দায়িত্বটা আমাদের সবার।